প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এর খাদ্য সংরক্ষণ এর পদ্ধতি, রাসায়নিক ব্যবহার এবং স্বাস্থ্য ঝুঁকি এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই ক্লাসটি কিন্তু খুবই সুন্দর ইন্টারেক্টিভ ক্লাস হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ক্লাসটি দেখো। আচ্ছা, সবার প্রথমে রয়েছে খাদ্য নষ্ট হওয়ার কারণ। খাদ্য নষ্ট হওয়ার কারণ কি বলো তো? এক, জীবাণু দ্বারা নষ্ট হয়, তারপরে বিভিন্ন এনজাইম দ্বারা নষ্ট হয়। তো আমরা বলতে পারি জীবাণু ও ছত্রাক দ্বারা খাদ্য আক্রান্ত হওয়া এবং পরিবেশের কারণে সেগুলোর দ্রুত বৃদ্ধি, উৎসেচক বা এনজাইম বৃদ্ধি। বুঝতে পেরেছি? তো খাদ্যের ন্যাচারালভাবেই কিন্তু জীবাণু তৈরি হয় এবং সেই জীবাণুরা একটা এনজাইম নির্গত করে, এক ধরনের লালা বা রস নির্গত করে, সেই রসটা ধীরে ধীরে খাদ্যটাকে পচিয়ে দেয়, মানে গলিয়ে দেয়। ঠিক আছে? আর দ্রুত বৃদ্ধির কারণ কি? আচ্ছা বলো তো, কোন পরিবেশে? আমি দুইটা পরিবেশের কথা বলতেছি। একটা হচ্ছে শুকনো, মানে কোনো পানি নেই, আর একদমই ঠান্ডা জায়গা। ঠিক আছে? সেখানে কি জীবাণুরা বেশি বাড়বে, নাকি অনেকটা গরম গরম এলাকা এবং সেখানে পানির ভাবটাও বেশি, পানির পরিমাণ বেশি, সব কিছু ভেজা ভেজা, সেখানে জীবাণু বাড়বে বলো তো? অবশ্যই যেখানে গরম বেশি এবং আর্দ্রতা বেশি, অর্থাৎ সব কিছু ভেজা ভেজা, সেখানে কিন্তু ব্যাকটেরিয়ারা দ্রুত বেড়ে ওঠে। তো আমরা বলতে পারি জীবাণু ও উৎসেচক বৃদ্ধির জন্য পানি ও উষ্ণতা অপরিহার্য। ঠিক আছে? তাহলে কি, তুমি যদি জীবাণু গ্রো করাতে চাও, কালচার করতে চাও বা পালতে চাও, সেখানে তুমি আর্দ্রতা বজায় রাখবা, আর কি একটু গরম তাপমাত্রা বজায় রাখবা, তাহলেই সেখানে জীবাণু বৃদ্ধি হবে। তো তুমি কি জীবাণু পালবা? তুমি কি জীবাণু বৃদ্ধি করবা? না, আমরা চেষ্টা করব খাবার ভালো রাখতে। এই আর্দ্রতা, ঠিক আছে, হিউমিডিটি, এটা যেন আমাদের না থাকে এবং সেখানের তাপমাত্রাও যেন কম থাকে। ঠিক আছে? আমরা সেটা চেষ্টা করব। আচ্ছা, চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা কি নিয়ে? জীবাণুর বিষক্রিয়া। ওকে, আচ্ছা, এই যে দেখছো, এখানে কিন্তু আমি একটা জীবাণুর ছবি নিয়ে এসেছি। এটা কিন্তু হাজার হাজার গুণ ছোট, মাইক্রোস্কোপ থেকে এভাবে দেখা যায় ব্যাকটেরিয়াদেরকে। আচ্ছা, খাদ্যে জীবাণু বা ব্যাকটেরিয়া জন্মায় এবং এক ধরনের বিষাক্ত উপাদান বা টক্সিন তৈরি করে। আচ্ছা, খাদ্যে জীবাণু জন্মগ্রহণ করে যে বিষাক্ত উপাদান তৈরি করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় টক্সিন। আচ্ছা, টক্সিক না কিন্তু, ঠিক আছে? টক্সিক না। টক্সিক বলে কাকে? বিষাক্ত। যে জিনিসটা নিজে বিষাক্ত সে হচ্ছে টক্সিক। হ্যাঁ, ঠিক আছে? অনেকে কিন্তু, অনেক ছেলেমেয়েরা আজকাল বলে, তাই না, যে ওর জিএফ অনেক টক্সিক, ওর বিএফ অনেক টক্সিক, মানে বিষাক্ত। ঠিক আছে? ভালো না। তো আমরা সেই টক্সিক কথার অর্থ বিষাক্ত, আর সেই যে বিষ বা বিষাক্ত উপাদান, সেটাকে বলা হয় টক্সিন। ঠিক আছে? বিষাক্ত লোকেরা বা বিষাক্ত জীবাণুরা যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে টক্সিন। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। আচ্ছা, নির্দিষ্ট উদাহরণ, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক জীবাণু খাদ্যে বোটুলিজম বিষ তৈরি করে, যা মৃত্যু ঘটাতে পারে। ঠিক আছে? আমরা অনেক সময় শুনি না যে খাদ্যে বিষক্রিয়া হয়ে অনেকে মারা গেছে। ঠিক আছে? তো এই যে ব্যাকটেরিয়াগুলা, যেমন একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার নাম বলা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এই ব্যাকটেরিয়াটা বোটুলিজম, ঠিক আছে, বোটুলিজম নামক টক্সিন তৈরি করে। ঠিক আছে? বা বিষ তৈরি করে, যা মানুষের মৃত্যু ঘটাতে পারে। আচ্ছা, বিষাক্ত খাবারের লক্ষণ কি হবে? খাদ্যের স্বাদ টক হয়, যে খাবারটা নষ্ট হয়ে যায় সে খাবারটা কিন্তু একটু টকটক হয়ে যায়, গন্ধ হয়, ঠিক আছে, দুর্গন্ধ হয়, এবং ঘোলাটে হয়ে যায়। ঠিক আছে? এর রংটাও একটু পানসে পানসে হয়ে যায়। সেটাই বলেছে, মনে থাকবে তো, যে বিষাক্ত খাদ্যের লক্ষণ কি? খাদ্যের স্বাদ টক হয়, গন্ধ হয় এবং ঘোলাটে হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা পড়ব খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। ঠিক আছে? খাদ্য কি সংরক্ষণ করে রাখতে হয়, মানে ভালো করে যাতে খাদ্যটা নষ্ট না হয় সেভাবে রাখা লাগে। না রাখলে তুমি খাবা কিভাবে?
বেশি দিন। এই যে আচার, আচার যে 6 মাস 1 বছর ধরে খাও, তা না এভাবে সংরক্ষণ করে না রাখলে কি খেতে পারতা না। এখানে বলেছি কি এক ঋতুর ফল, শস্য, সবজি, মাছ অন্য ঋতুতে পাওয়া যায়, তাই না? তুমি যদি খাদ্য সংরক্ষণ করে রাখো তাহলে তুমি এক ঋতুর ফল, যেমন তুমি একটা সিজনে শশা থাকে, শশা হয় গাছে, কিন্তু আর একটা সিজনে শশা হয় না। এখন তুমি অন্য সিজনে শশা খাবা কিভাবে? তুমি যদি শশার আচার তৈরি করে রাখো তাহলে তুমি শশা খেতে পারবা। আবার ধরো টমেটো, এটা হয় সাধারণত শীতকালে। এখন তুমি বর্ষাকালে টমেটো পাবা না। কিন্তু তুমি যদি টমেটোটাকে প্রসেস করে টমেটো সস তৈরি করে বোতলজাত করতে পারো তাহলে কিন্তু তুমি টমেটো সসটা সেই বর্ষাকালেও খেতে পারবে, তাই না? সেরকম মাছ, সবজি, শস্য সেগুলো অন্যান্য ঋতুতে এভাবে সংরক্ষণ করে খাওয়া যায়। আচ্ছা, তারপরে কি যে স্থানে কোনো ফলের ফলন বেশি, হ্যাঁ, সেখান থেকে অন্য স্থানে স্থানান্তর বা রপ্তানি করা যায়। দেখা গেল যে একটা দেশে একটা ফল বেশি হয়, অন্য একটা দেশে হয় না, কিন্তু ওই দেশ থেকে ওই দেশে নিয়ে আসতে গেলে 30 দিন সময় লাগবে জাহাজে করে যদি নিয়ে আসে, বা প্লেনে করে। প্লেনে সাধারণত আনে না বেশি আকারের খাবার, তখন এতদিন বসে তো ওই খাবারটা নষ্ট হয়ে যাবে। তাই সেই খাবারটা এমনভাবে সংরক্ষণ করে, প্রসেস করে, যাতে এক দেশ থেকে অন্য দেশ নিয়ে যাওয়ার সময় সেই খাবারটা নষ্ট না হয়ে যায়, তাই না? এরপরে কি খাদ্যদ্রব্য পচনের হাত থেকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। আসলেই তুমি যদি খাদ্য সংরক্ষণ ঠিকমতো না করো তাহলে পচে যাবে এবং অপচয় বেশি হবে। এজন্যই হয়তো তোমার বাসায় একটা রেফ্রিজারেটর আছে, বা তোমার আত্মীয়দের বাসায় আছে, যারা কি করে খাদ্য ফ্রিজে সংরক্ষণ করে যাতে পচে না যায় এবং অনেক দিন ধরে সেই খাবারগুলো খেতে পারে। আচ্ছা, এরপরে কি খাদ্য সংরক্ষণ করার কয়েকটি কি উপায়। একটা উপায় হচ্ছে শুষ্ককরণ বা ড্রাইং, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি যদি খাবারটাকে শুকিয়ে খাবারের থেকে সম্পূর্ণ জলীয় অংশ, পানীয় অংশটাকে বের করে ফেলতে পারো তাহলে কিন্তু খাবারটা দীর্ঘদিন কি হবে, ভালো থাকবে, নষ্ট হবে না। কারণ আমরা জানি যে ব্যাকটেরিয়া জন্মাতে পানি দরকার, সেই পানি যদি খাবারের মধ্যে না থাকে তাহলে কি খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। আচ্ছা, প্রাচীন পদ্ধতি একটা সময় এখনও করে, একটা সময় যে করতো এখন করে না তা না। একটা সময় কি করতো যে মাছ, ফলমূল এগুলো শুকিয়ে শুটকি করে রাখতো এবং তা দীর্ঘদিন ভালো থাকতো। আবার দেখা যায় ফলমূলও শুকিয়ে রাখা যায়, আবার দেখা যায় সবজি শুকিয়ে অনেকে বড়ি তৈরি করে, ঠিক আছে? সেটাও কিন্তু শুষ্ককরণ পদ্ধতি। আর আধুনিক পদ্ধতি কি ড্রায়ার মেশিন বা রেফ্রিজারেটর। ওকে, আচ্ছা, কি লিখছে দেখো, খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানো এবং এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা হয়। অনেক দিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করা যায়। তাহলে আমরা খাদ্য সংরক্ষণের একটা উপায় জানলাম, সেটা কি খাদ্য থেকে পানিটাকে বের করে ফেলা। কিভাবে বের করবে? শুকিয়ে। তাহলে এই সংরক্ষণের উপায়টার নাম দিবে কি শুষ্ককরণ বা ড্রাইং, তাই তো? যে আমরা শুষ্ককরণ বা ড্রাইং করে খাদ্য অনেক দিন সংরক্ষণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই যে তোমার ছবির মাধ্যমে সুন্দর করে বড় বড় ফন্টে কালারফুলভাবে উপস্থাপন করা হচ্ছে, এই ক্লাসটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তুমি কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে হচ্ছে রেফ্রিজারেশন, ঠিক আছে? যে উদাহরণটা একটু আগে দিয়েছিলাম যে ফ্রিজে রেখেও খাবার দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। পদ্ধতি, এই পদ্ধতিতে কাঁচা শাকসবজি, ফল, রান্না করা খাবার, মিষ্টি জাতীয় খাবার কিছুদিন পর্যন্ত রাখা যায়। কার্যকারিতা, ঠান্ডায় জীবাণুর বংশবৃদ্ধি ও এনজাইমের ক্রিয়া দমানো যায়, কিন্তু জীবাণুকে মেরে ফেলা যায় না, ঠিক আছে? আচ্ছা, কি হয়, ঠান্ডায় জীবাণুরা বেশি বাড়তে পারে না, ঠিক আছে? একটা দুইটা জীবাণু হলে ও ওইভাবেই চুপ করে শুয়ে থাকে, ঠিক আছে? আর কি, ওরা বংশবৃদ্ধি করতে পারে না, একটা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণু তৈরি হতে পারে না। আর একটা কি, এনজাইমের ক্রিয়া দমানো যায়। ওরা যে এনজাইম তৈরি করে, সেই যে বিষাক্ত পদার্থ বা টক্সিন তৈরি করে খাবারের মধ্যে, সেটা হয় না, ঠিক আছে? আচ্ছা,
তো এই হচ্ছে ফ্রিজের কাজ। কিন্তু ফ্রিজ কিন্তু ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে না। তুমি যখনই ফ্রিজের খাবারটা একটু বাইরে বের করে রাখবে অথবা ফ্রিজের তাপমাত্রা একটু কমে যাবে, তখন কিন্তু ওই খাবারটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ফ্রিজে কিন্তু দীর্ঘদিন সব খাবার ভালো রাখা যায় না, ঠিক আছে? যে খাবার হয়তো তুমি একদিন ভালো রাখতে পারতা, সেটা রেফ্রিজারেটরে 7 দিন বা অনেক খাবার 15 দিন 1 মাস পর্যন্ত ভালো রাখা যায়, তার উপরে তো না। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ফ্রিজিং। ফ্রিজিং মানে কি? বরফে জমিয়ে ফেলা, ঠিক আছে? ফ্রিজিং করে কিন্তু বেশ অনেক দিন খাবার সংরক্ষণ করা যায়। আচ্ছা, কি বলছে দেখো, তাপমাত্রা খাদ্যকে 0 ডিগ্রি ফারেনহাইট, তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস বলো, শোনা 0 ডিগ্রিতে হবে না, আরও কম লাগবে, 0 ডিগ্রি ফারেনহাইট অথবা -18 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু -18, মানে 0 ডিগ্রি সেলসিয়াসের থেকেও 18 ডিগ্রি কম, -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। আচ্ছা, যাহাই 0 ডিগ্রি ফারেনহাইট তাহাই কিন্তু -18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমাকে যদি বলে যে যদি পরীক্ষার খাতায় অপশন আসে 0 ডিগ্রি ফারেনহাইট, তাহলে সেটা সঠিক। যদি পরীক্ষায় অপশন আসে -18 ডিগ্রি সেলসিয়াস, এই যে সি আছে, সি মানে সেলসিয়াস, সেটাও সঠিক। অর্থাৎ সেলসিয়াসের ক্ষেত্রে সি থাকলে সেখানে -18 হবে, আর ফারেনহাইট বা এফ থাকলে সেখানে 0 ডিগ্রি হবে। বোঝা গেল? আচ্ছা, মেকানিজম। এই তাপমাত্রায় খাদ্যদ্রব্যের পানি বরফে পরিণত হয়, ফলে জীবাণু জন্মাতে পারে না, ঠিক আছে? এই তাপমাত্রায় কি হয়, এই যে মাছ মাংস এটা একদমই বরফ হয়ে যায়, বা এর মধ্যে যে পানির কণাগুলো থাকে, ছোট 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 পানির কণা, সেগুলো বরফে রূপান্তরিত হয়, তখন আর জীবাণুরা ওখানে জন্মাতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না, গ্রো করতে পারে না, ঠিক আছে? উপাদান মানে কি কি জিনিস আমরা ফ্রিজিং করে রাখতে পারি? তোমরা কিন্তু সবাই জানো যে মাছ মাংস বরফে জমিয়ে রাখা যায়। এছাড়াও টাটকা শাকসবজি, ফলের রস, এগুলো কিন্তু জমিয়ে সংরক্ষণ করা যায়। মনে থাকবে? তাহলে আমরা বলতে পারি যে ফ্রিজিং পদ্ধতিতে টাটকা শাকসবজি, ফলের রস, মাছ মাংস ইত্যাদি সংরক্ষণ করা যায়। আচ্ছা, তো চলে যাই আমাদের নেক্সট প্রেজেন্টেশনে। রাসায়নিক সংরক্ষক বা কেমিক্যাল প্রিজারভেটিক্স, এর কাজ কি? তুমি একটা রাসায়নিক দিয়ে তুমি একটা খাবার দীর্ঘদিন ভালো রাখতে পারো, ঠিক আছে? অর্থাৎ তোমার সেক্ষেত্রে ফ্রিজের দরকার নেই, আর কি শুকনো করে রাখারও দরকার নেই। ধারণা, এই যে রাসায়নিক সংরক্ষক মানেটা কি? কেমিক্যাল দিয়ে রাখা, কেমিক্যাল তো খারাপ আমরা সবাই জানি, তো কেমিক্যাল দিয়ে খাবার আবার খাওয়া যায় নাকি? আসলে ব্যাপারটা এরকম না, সব কেমিক্যাল যে খারাপ তা নয়, ঠিক আছে? রাসায়নিক পদার্থের দ্বারা খাদ্যের পচন রোধ করা, নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করা জরুরি। এর মধ্যে একটা ভোজ্য রাসায়নিক বা ভোজ্য কেমিক্যাল হচ্ছে ভিনেগার, বা এটাকে অনেকে সিরকা বলে, ঠিক আছে? তো এই সিরকার কাজ কি? সিরকা কিন্তু এক ধরনের অ্যাসিড বা জৈব অ্যাসিড, জানো তো? টক টক স্বাদ। তোমরা যে ফুচকা খাও, সেই ফুচকাতে কিন্তু তেঁতুলের পানি ছাড়াও ভিনেগার মেশানো হয় টক স্বাদ বৃদ্ধি করার জন্য এবং খরচ কমানোর জন্য। যাই হোক, সে কথা পরে। আচ্ছা, আমরা যখন আচার তৈরি করি কোনো কিছুর, সেই আচার কিন্তু আমরা ভিনেগারে চুবিয়ে সংরক্ষণ করতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের, এই যে বলছিলাম না, ভিনেগার কিন্তু এক ধরনের অ্যাসিড, এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, যেটা তোমরা বিজ্ঞান, আচ্ছা এটা তো বিজ্ঞান, কেমিস্ট্রি পড়তে গেলে পাবা। 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড থাকবে 6 থেকে 10%, বাকিটা থাকবে পানি, বুঝছো? সেটাকে বলা হয় ভিনেগার। তো ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। আমার সাথে বলো, ভিনেগারের রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? অ্যাসিড দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না, আমরা কিন্তু অনেক অ্যাসিডই খাই, ঠিক আছে? যেমন লেবুর মধ্যেও কিন্তু অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড, সেটাও আমরা খাই। আচ্ছা, ব্যবহার। এই ভিনেগার ব্যবহার করে কি কি আমরা ভালো রাখতে পারি? আচার, চাটনি, সস প্রস্তুতিতে ভিনেগার ব্যবহার করে জীবাণুর বৃদ্ধি রোধ করা হয়। বোঝা গেল? তো ভিনেগার দিলে কোনো আচার, চাটনি বা এই শসা, গাজর, এরা যদি ভিনেগারে চুবানো থাকে, সেখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, আর ব্যাকটেরিয়া না জন্মাতে পারলে খাবার নষ্টও হয় না, তাই তো? আচ্ছা, এরপরে যাই আমরা আমাদের পরবর্তী স্লাইডে। অন্যান্য রাসায়নিক সংরক্ষণ, কি কি রাসায়নিক সংরক্ষক আছে, ঠিক আছে? আচ্ছা, সালফেট লবণ, ঠিক আছে?
সোডিয়াম বাইসালফেট অথবা পটাশিয়াম মেটা বাইসালফেট। এই যে সালফেট লবণ ব্যবহার করে ছত্রাক, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের বৃদ্ধি প্রতিরোধ করা যায়। ঠিক আছে, তাহলে কোন ধরনের লবণ? সালফেট লবণ। কি কি? সোডিয়াম বাইসালফেট অথবা পটাশিয়াম মেটা বাইসালফেট। ওকে, আর একটা কি? সোডিয়াম বেনজোনেট। ওকে, এটি বেনজাইক অ্যাসিডের লবণ। বেনজাইক অ্যাসিড তৈরি হওয়ার সময় এই লবণটি তৈরি হয়। এটি বিশেষ করে ইস্ট এর বৃদ্ধিকে প্রতিহত করে। ফলের রস, ফলের শ্বাস সংরক্ষণে এটি খুব উপযোগী। ঠিক আছে, তা আমরা আরও দুইটি রাসায়নিক দ্রব্যের নাম জানলাম। সালফেট লবণ যেমন সোডিয়াম বাইসালফেট, আর একটা কি? পটাশিয়াম মেটা বাইসালফেট, আরও একটা হচ্ছে সোডিয়াম বেনজোনেট। সোডিয়াম বেনজোয়েট এটাও এক ধরনের প্রিজারভেটিভস। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাই চিনি ও লবণের দ্রবণ। আচ্ছা, চিনি ও লবণের দ্রবণও কিন্তু এই তোমার ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এই যে অণুজীবের কোষ বা ব্যাকটেরিয়ার কোষ কি হচ্ছে, কোষ থেকে কি, আচ্ছা তোমরা কি ওই অভিস্রাবণ পদ্ধতিটার নাম শুনছো? সেটাই কি হয়, যেখানে পানি আছে লবণ আর চিনি গিয়ে সেই পানির মধ্যে ঢুকে যায়। এখন পানিটা কি আর পানি রইলো? সেটা তো লবণ বা চিনির ঘন পানি হয়ে গেল। এখন ব্যাকটেরিয়ার তো শুধু পানি লাগবে, সে তো ওই লবণ বা চিনির ঘন পানিতে বেঁচে থাকতে পারবে না, তাই অনেক সময় ব্যাকটেরিয়ারা মারা যায়। বুঝতে পারছো? এই যে অণুজীবের কোষ, এই পানির জায়গায় ঢুকে যায় কি? লবণ বা চিনির দ্রবণ ঢুকে যায়, আর পানিটা বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু সুন্দর ছবি দিয়ে বুঝিয়েছি। তাই ব্যাকটেরিয়ারা জন্মাতে পারে না, মারা যায়। এটাকে বলা হয় অসমোসিস। ঠিক আছে, যেটাকে আমরা অভিস্রাবণ বলি। এই প্রক্রিয়ায় অণুজীবের কোষ থেকে পানি বেরিয়ে যায় এবং অণুজীব মারা যায়। ব্যবহার: জ্যাম, জেলি, মার্মালেড, পেয়ারা, আপেল, আনারস ও মাছ। ঠিক আছে, আমরা কিন্তু অনেক ফলমূল এবং মাছে লবণ এবং চিনি দিয়ে তোমরা সংরক্ষণ করতে পারি। অন্যান্য অ্যাসিড: দই, মিষ্টি, পনির, মাখন ইত্যাদিতে প্রোপিওনিক অ্যাসিড এবং সরবিক অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলোও কিন্তু জৈব অ্যাসিড, অর্থাৎ এগুলো আমরা খেতে পারি। আমাদের শরীরে এগুলো গেলে, মানে অল্প মাত্রায় গেলে কোনো ক্ষতি করবে না। এরপরে আসে রাসায়নিক অপব্যবহার বা ফরমালিন। ফরমালিন এক ধরনের প্রিজারভেটিভ, কিন্তু এমন প্রিজারভেটিভ যেটা মানুষে খেতে পারবে না, যেটা খেলে মানুষের মৃত্যু অবধারিত। ঠিক আছে, তাহলে আচ্ছা এটাকে এখানে রাখি। ফরমালিন কিন্তু এক জাতীয় বিষ। এটাও যদি মাছ মাংসে প্রয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু মাছ মাংস পচে যাবে না, মাছ মাংস দীর্ঘদিন ভালো থাকবে। এখন এটা শুনে খুশিতে আবার লাফ দিও না যে তাহলে তো আমরা ফরমালিন ব্যবহার করেই মাছ মাংস সংরক্ষণ করতে পারি, কিন্তু যখন খেতে যাবা তখন তুমি পটল তুলবা, উপরে চলে যাবা। ভুল ধারণা কি? অসাধু ব্যবসায়ীরা দুধ, ফল, মাছ পচন থেকে রক্ষা করার জন্য অবৈধভাবে ফরমালিন ব্যবহার করে। এটা বলা হচ্ছে যে এটা নাকি ভুল ধারণা, এভাবে ফরমালিন আসলে মাছ মাংস ফলমূলে দেয় না। আসলে ফলমূল শাকসবজিতে দিয়ে কোনো লাভও নেই, কারণ এটা ফলমূল শাকসবজি ভালো রাখতে পারে না, শুধুমাত্র মাছ মাংস ভালো রাখতে পারে, কিন্তু সেটা তো বিষ হয়ে যায় দিন শেষে। সেই ভালো রাখলে কি লাভ হবে? তো এটি মূলত মৃতদেহ সংরক্ষণ এবং ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য, খাদ্যে ব্যবহার নিষিদ্ধ। অর্থাৎ দেখা যায় কোনো বিজ্ঞান ল্যাবে একটা প্রাণীর মৃতদেহকে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে হবে, যাতে শিক্ষার্থীরা সেগুলো দেখে শিখতে পারে যে এই জিনিসটার বডিটা কেমন, যাতে পচে না যায়। তখন ওইটা ভালো রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয়, কিন্তু সেটা কি খাবার জন্য না। ঝুঁকি: এটি অত্যন্ত বিষাক্ত এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বোঝা গেল? আচ্ছা, আশা করি ফরমালিন কি এটা তোমরা বুঝলা। এটা মূলত ল্যাবে যে কোনো মাছ মাংস বা প্রাণী দেহ সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু খাদ্য হিসাবে এটা প্রয়োগ করা যাবে না। এরপরে কি? কৃত্রিমভাবে ফল পাকানো। ঠিক আছে, ফল যেরকম গাছ থেকে পাকে, তেমনি কিন্তু কৃত্রিম বা আর্টিফিশিয়াল ভাবেও ফল পাকানো যায়। আচ্ছা, এই যে দেখো অ্যাপেল রিপেন। আচ্ছা, অ্যাপ্লাই রিপেন এমন একটা জিনিস, এমন একটা কেমিক্যাল, এটা বা ইথাইলিন এমন একটা কেমিক্যাল, এটা ফল পাকতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে তুমি যদি একটা কাঁচা ফলে রিপেন বা ইথিলিন প্রয়োগ করো আর 7 থেকে 8 দিন অপেক্ষা করো, সেই ফলটা ধীরে ধীরে পাকতে শুরু করবে এবং
মার্কেটে পৌঁছাতে পৌঁছাতে ফলটা পুরোপুরি পেকে যাবে, ঠিক আছে, কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু এটা পাকানো যাবে না। বোঝা গেল? আচ্ছা, রাসায়নিক রিপেন। রিপেন এবং ইথালিন নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় টমেটো, কলা, পেঁপে পাকাতে। এখন তুমি বলবা স্যার এভাবে পাকানো কি ঠিক? তোমার যদি ঠিক না মনে হয় তুমি খেও না, তবে এভাবে পাকালে আসলে খুব বেশি একটা ক্ষতি নেই, ঠিক আছে, বোঝা গেল? কিন্তু আমি যদি একবারে অতিরিক্ত মাত্রায় রিপেন বা ইথালিন ব্যবহার করি এবং 2-3 দিনের মধ্যে পাকাতে চাই, তখন কিন্তু ক্ষতি আছে। সতর্কতা, এই রাসায়নিক ব্যবহারের পর ফলগুলোকে 7 থেকে 8 দিন রাখতে হবে এবং তারপরে বাজারজাত করতে হবে। ঝুঁকি, কিন্তু অসাধু ব্যবসায়ীরা 2 থেকে 3 দিনের মধ্যেই বাজারজাত করে, ঠিক আছে, তারা চায় কি যে 2 থেকে 3 দিনের মধ্যেই জানি ফলটা পেকে যায়, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার এই যে 7-8 দিনে হয় কি, এই যে রিপেন বা ইথিলিনের জোরটা কমে আসে, ঠিক আছে, এবং তাতে এই রিপেন বা ইথিলিনটা ফলে আর থাকে না, আর আমাদের স্বাস্থ্য ঝুঁকিও হয় না। এরপর একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ওকে, এই যে কার্বাইড, এটা দিয়েও ফল পাকানো যায়, তবে এটা কিন্তু ক্ষতিকর। বোঝা গেল? আচ্ছা, কি আছে বিক্রিয়া। এটি আসলে বাতাসের সংস্পর্শে এসে অ্যাসিটিলিন গ্যাস ও তাপ উৎপন্ন করে, যা পরে ইথানল নামক বিষাক্ত পদার্থে রূপান্তরিত হয়। তাহলে কোনটি বিষাক্ত? এই যে ক্যালসিয়াম কার্বনেট। যদিও ক্যালসিয়াম কার্বনেট সরাসরি বিষাক্ত না, কিন্তু এটি যখন বাতাসের সংস্পর্শে আসে তখন অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে। সেই অ্যাসিটিলিন গ্যাসটা আবার পরে ইথানল নামক বিষাক্ত পদার্থে রূপান্তরিত হয়, ঠিক আছে। এই ইথানলটা হচ্ছে বিষাক্ত অপদ্রব্য। এতে আর্সেনিক ও ফসফরাস থাকে, যা স্বাস্থ্যের ভয়ানক ক্ষতি করে। স্ট্যাটাস, এটি একটি শিল্পজাত রাসায়নিক খাদ্যে ব্যবহার। এটি একটি শিল্পজাত রাসায়নিক, মানে কি এটি বাণিজ্য বা ফ্যাক্টরিতে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে ব্যবহৃত হয়, কিন্তু এটা খাদ্যে ব্যবহার করা নিষিদ্ধ। খাদ্যে যদি কেউ ব্যবহার করে তার কিন্তু নামে মামলা হয়ে যাবে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা কি জানি হয়তো এই ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে, ঠিক আছে, যেটা আমরা জানি না, সেটা আমরা নিশ্চিত না। এরপরে কি, রাসায়নিক ব্যবহারে শারীরিক প্রতিক্রিয়া, তাৎক্ষণিক প্রভাব। রাসায়নিক ব্যবহার করলে সঙ্গে সঙ্গে যে প্রভাবটা হতে পারে, তোমার বদ হজম হতে পারে, যে পেটে খুবই জ্বালা যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, পাতলা পায়খানা হতে পারে, পেটের পীড়া, শ্বাসকষ্ট আর হাঁপানি হতে পারে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট যে সমস্যাটা হয়। এরপরে শুধু যে ইনস্ট্যান্ট হবে পরবর্তীতে কোনো সমস্যা হবে না তা না, দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। সেটা হচ্ছে লিভার ও কিডনি নষ্ট হওয়া, ঠিক আছে। তো এই যে রাসায়নিকের কারণে কিন্তু আমাদের শরীরের লিভার এবং কিডনি নষ্ট হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো দুরারোগ্য রোগও হতে পারে। তাই রাসায়নিক মিশ্রিত খাবার আমাদের খাওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। আর কি, গর্ভাবস্থায় ঝুঁকি, অর্থাৎ গর্ভবতী মা ও সন্তান উভয়ের ক্ষেত্রে ক্ষতিকারক এবং বিকলাঙ্গ শিশু জন্ম নেওয়ার ঝুঁকি রয়েছে, ঠিক আছে। মায়েরও ক্ষতি হতে পারে, সন্তানেরও ক্ষতি হতে পারে এবং সন্তান প্রতিবন্ধী হিসাবেও জন্মগ্রহণ করতে পারে, ঠিক আছে। তো শেষ স্লাইড দিয়ে আমাদের ক্লাসটা শেষ করি। প্রতিকার ও সামাজিক সচেতনতা, তাই তো, মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা। তুমি যদি জানতে পারো যে কেউ এইসব অন্যায় অপরাধ করতেছে, খাবারে বিষাক্ত কার্বাইড ও ফরমালিন মিশ্রণ করতেছে, তখন তুমি পুলিশকে জানাতে পারো, ভোক্তা অধিদপ্তর বা খাদ্য অধিদপ্তরকে জানাতে পারো, ইলেকট্রনিক মিডিয়া সংবাদপত্রের মাধ্যমে ব্যাপক প্রচার ও সচেতনতা সৃষ্টি করতে পারো। মানুষকে তুমি সচেতন করতে পারো যে এই বিষাক্ত পদার্থগুলো খাবারে প্রয়োগও করবেন না, আবার বিষাক্ত পদার্থ প্রয়োগ করা খাবারগুলো আপনারা কেউ খাবেন না। ক্রেতা ও ভোক্তাদের অধিকার রক্ষায় সজাগ থাকতে হবে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসগুলোও কিন্তু এভাবে ইন্টারেক্টিভ ক্লাস হতে চলছে, তাই ক্লাসগুলো মিস করো না। এই ক্লাস এ পর্যন্তই।